ক্রিসপি ক্রাঞ্চি মসুর ডালের পকোড়া বর্ষার বিকেলে চায়ের সঙ্গে হোক অথবা সকালে মুড়ির সঙ্গে কিংবা দুপুরে ডাল ভাতের সঙ্গে সমানভাবে জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মসুর ডালের পকোড়া। এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা এখন আমি জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো যতক্ষণ না জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। বার তিনেক ধোয়ার পরেই জলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি আবারও খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রেস্টে ছেড়ে দিলাম 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ডালগুলো প্রপারলি ভিজে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর অবশ্যই আমি বাটবো না, কারণ এখানে না বেটেই পকোড়া বানাবো, তাই জলটা ঝরিয়ে নিলাম অনলি। এখন জল ঝরানো মসুর ডালটা একটা জায়গার মধ্যে ট্রান্সফার করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমিত লবণ, এখানে দিচ্ছি গোটা জোয়ান, এরপরে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। ঝালটা পরিমাণ অনুসারে দেবেন, তবে একটু ঝালটা বেশি হলেই খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, এখন দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা খুব ভালো হয়। এরপর হাতে করে চটকে চটকে মেখে নেব। এই মশলাগুলো চটকানো যত ভালো হবে ঝালটা ততটা বেরিয়ে আসবে, আর লবণটাও পারফেক্টলি ডালের সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। ডালটা মজে যাবে মশলার সঙ্গে, আর জোয়ানটা দেওয়ার কারণে একটা ইউনিক ফ্লেভার থাকবে। সঙ্গে জোয়ান কিন্তু ডাইজেস্টে সহায়তা করে, তাই জোয়ান দেওয়াটা মাস্ট। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, এটা ক্রাঞ্চি হওয়ার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি বেসন, বেসনটা বাইন্ডিংয়ের জন্য। বেসনের থেকে চালের গুঁড়ি অবশ্যই কম হতে হবে। এরপর আবারও হাতে করে প্রেস করে করে মেখে নেব। যদি এখানে প্রয়োজন হয় অবশ্যই জল ইউজ করা যেতে পারে, তবে যতটা সম্ভব না ইউজ করাই ভালো। এইভাবে হাতের প্রেসারে শক্ত করে মেখে নিলে তাহলে পকোড়াগুলো অনেক মুচমুচে, অনেক ক্রাঞ্চি, অনেক ক্রিস্পি হবে। আমি কিন্তু কোনোভাবেই জল দিলাম না, কারণ মসুর ডালের মধ্যে যথেষ্ট পরিমাণে জল ছিল, তাতেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। বিজলি ডোটা পাকানো যাচ্ছে, তাই এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দেব সরিষার তেল। পকোড়া ভাজার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করাটাই বেস্ট। সরিষার তেলে পকোড়ার কালারটা খুব ভালো হয়, সেই সঙ্গে টেস্টটাও এনহ্যান্স করে। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন আমি পকোড়াগুলো দিয়ে দেব। এই যে এইভাবে হাতে করে মুঠো মুঠো করে, খুব একটা সমান করলে হবে না, যতটা এবড়ো খেবড়ো থাকবে ততটাই ক্রাঞ্চি হবে, ততটাই ক্রিস্পি হবে। তাই মোটামুটি একটা শেপ হাতে করে দিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এই শেপটা দিয়ে দেবেন। আমি জাস্ট হাতের মুঠো নর্মালি যে সাইজটা দেয় সেটাই আমি দিয়ে দিলাম, এবং খুব আলতোভাবে, কোনোভাবেই কিন্তু একদম ফ্রেশ সরল করিনি। এরপর একদিকটা শক্ত হয়ে গেলে আলতো হাতে এইভাবে উল্টে উল্টে দিতে হবে। অবশ্যই এখানে উনানের আঁচটা ম্যাটার করে, একদম মিডিয়াম আঁচ রাখতে হবে। খুব কম আঁচ হলে এটা প্রপারলি ভাজা যাবে না, আবার খুব বেশি আঁচ হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই কন্টিনিউয়াসলি মিডিয়াম আঁচ থাকতে হবে। আর প্রথমের দিকে একটু সাবধানবশত ওলট পালট করতে হবে। এরপর একটু শক্ত হয়ে গেলে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে একদিকটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জ্বলা পোড়া জিনিস তো স্বাদে তিতা হয়, তাই সাবধানবশত কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। আর চোখে দেখিয়ে বোঝা যাবে, এবং উল্টাতে উল্টাতে হাতার সাহায্যেও বোঝা যাবে যে এর ক্রাঞ্চি কতটা হয়েছে, কতটা হার্ড হয়েছে। যতটা বেশি হার্ড, শক্ত বা ক্রাঞ্চি ক্রিস্পি হবে পকোড়াগুলো, খেতে ততটাই ভালো লাগবে। যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাই খুব সহজেই ক্রাঞ্চি হয়ে যাবে। এখন এক্সপেক্টেড কালারের থেকে একটু আগে তুলে নিতে হবে, কারণ তোলার পরেও কুকিং প্রসেস চলতে থাকে।
আর যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তোলাই ভালো, এতে তেলের অপচয় কম হবে আর জিনিসটা হেলদিও হবে। তো এখন আমার রেসিপিটা কমপ্লিট। ডাল না বেটে গোটা মসুর ডালের পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।